শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ডিকারজি লাইফস্টাইলে সবাইকে স্বাগত এবং অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো এদিকে দেখতে পাচ্ছ শাশুড়ি বৌমা দুজনেই কিন্তু বাসনপত্র নিয়ে বসে পড়েছি। আসলে এইদিকে বাসনপত্রগুলো হচ্ছে আমিষ বাসনপত্র, আর ওইদিকে মা মিল্কেনে দই পেতেছিল গোপাল সাবার জন্য, তারপরে একটুখানি দই রয়ে গেছে, তো ওই মিল্কেনগুলো মা মাঝামাঝি করছে। আর এদিকে আমি আমিষ বাসনগুলো মানে কালকে যে রাত্রে খাওয়া হয়েছে ওই বাসনপত্রগুলো মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা আমার কথা শুনে হয়তো বা বুঝতে পেরেছো যে আরও নতুন করে আমাকে সর্দি লেগেছে, যার জন্য কথাগুলো নাক দিয়ে বেরোচ্ছে। তো কী করব বলো, মানে কমছেই না, আস্তে আস্তে হয়তো বা কমবে। নীলাদ্রির বাবা কালকে ডাক্তারের কাছে গিয়ে বলেছিল যে ডাক্তারবাবু এরকম এরকম এখনও কাশিটা কমছে না, সর্দি কমছে না। তো তারপরে ওষুধটা চেঞ্জ করে নিয়ে এসেছে। তো দেখা যাক কীভাবে কি হয়। ওষুধটা 2-4 দিন খেয়ে দেখি, তারপরে হয়তোবা অনেকটা কমে যাবে। আর এদিকে আজ আমার ছোট ননদ বাড়িতে ছিল, তো তোমরা তো জানোই। তো ও সকাল সকাল উঠেই একদম আমার কাজগুলোকে এগিয়ে দিয়েছে। ও ছোট ননদই বলো আর বড় ননাসই বলো, কেউ যদি কোনোদিন যদি আমাদের বাড়িতে আসে তাহলে কিন্তু ওরা বসে থাকে না, মানে টুকিটাকি কাজকর্ম করতেই থাকে। ও আমার নিজের বোনের মতো। তো ও সকাল সকাল উঠেই আমার আগেই সামনে ঘরের সামনের দিক, পিছনের দিক এবং উঠান সমস্ত কিছু ঝাড় দিয়ে নিয়েছে। আর এদিকে তাই আমি বাসনপত্রগুলো ধুয়ে ধুয়ে নিচ্ছি আর কি। আজ ও বাড়ি চলে যাবে, তো যার জন্যেই বলছিলাম আমি আর 2 দিন থেকে যা। অ্যাকচুয়ালি ও হচ্ছে সেন্টারের দিদিমণি, যার জন্য কিন্তু ওর মানে থাকার সময়ই হয় না। আগে তো এসে প্রচুর থাকতো, মানে 10 দিন 15 দিন করে থাকতো, কিন্তু এই চাকরিটা হওয়ার পরে এখন আর এসে থাকতে পারে না। মোটামুটি 3 বছর মতো হলো চাকরিটা হয়েছে। তো যাই হোক, বাসনপত্র সমস্ত কিছু মেজে রান্নাঘরে রেখে এদিকে চলে আসলাম বিছানাপত্র তুলতে। বিছানাপত্রগুলোকে একদম গুছিয়ে পরিষ্কার করে নেব, আর ঘরটাকেও একটুখানি ঝাড় দিয়ে নেব। আর এদিকে ও আবার বারান্দাগুলো ধুয়ে জল দিয়ে ধুয়ে ফেলেছে, মানে বালু কিচকিচ করলে হাঁটতে একটা বিরক্তিকর লাগে। তো আবার এদিকে মায়ের ঘরের বারান্দা, আমার বারান্দা সব কিছু কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। তো ওই যে বললাম, মানে ওরা আসলে চুপ করে থাকতে পারে না। আর মার ঘর শুধু না, যখন ও যে কোনো কাজ করে তো মার ঘরটাও করলে আমার ঘরটাও করে নেয়। তো এদিকে আমি বিছানাগুলো গোছাচ্ছি আর ও ওইদিকে বারান্দাগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। ও আমার থেকে বয়সে বড়, কিন্তু সম্পর্কে আমি বড়। তারপরেও কিন্তু আমাদের ননদ বৌদির সম্পর্কটা ঠিক অন্যরকম, মানে কি বলবো, নিজের বোনের মতো। ও আমি যদি ওকে কোনো কিছু বলিও, ও কিন্তু মনে কিছু করে না। আবার ও যদি আমাকে কোনো কিছু রাগ করেও বলে, আমি কিন্তু মনে কিছু করি না। এটাই হচ্ছে সম্পর্কের মেন মানে জিনিস, মানে রাগ অভিমান সবার মাঝখানেই হয়। তো তোমরা হয়তো ভাববে ননদ বৌদির সম্পর্ক সবসময় খারাপ হয় না। যদি মনের দিক থেকে নিজের বোনের মতো করে দেখা যায়, তাহলে কিন্তু সেই সম্পর্কগুলো মধুর হয়ে ওঠে। কেননা সবারই কথা কাটাকাটি হয়, প্রত্যেকটা সংসারে টুকিটাকি কিন্তু লেগেই থাকে। কিন্তু আমাদের সম্পর্কটা এরকম, মানে আমার রাগ উঠলে আমি ওকে যা পাচ্ছি বলে দিচ্ছি, আবার ওর রাগ উঠলে ও বলে দিচ্ছে। কিন্তু দিনের শেষে গিয়ে কিন্তু আমরা কেউ কাউকে ছাড়া থাকতে পারি না, মানে মনের মধ্যে কি সেই কথাগুলোকে ধরে রাখি না। তো এইটাই হচ্ছে ব্যাপার, মানে যতই সমস্যা হোক না কেন, যা রাগ উঠলে সেগুলোকে বলে দিলেই হয়তো বা শেষ। কারণ মনের মধ্যে ধরে রাখলে সেই জিনিসগুলো আরও বেশি খারাপ হয়ে দেখায়। তো সেই 10-11 বছর হলো আজ আমার এই বাড়িতে আসার। আমার বিয়ে হওয়ার আগেই ওদের বিয়ে হয়ে গেছিলো, কিন্তু তখন ওর ছোট্ট মেয়েটা, বড় মেয়েটা ছোট ছিল, ছোট মেয়েটাও হলো। তো সেই তখন থেকে ও যখন ওর বাপের বাড়িতে আসতো 1 মাস 1.5 মাস করে থাকতো, কিন্তু তখন থেকে ওই যে বোনের মতো একটা সম্পর্ক গড়ে উঠেছে, তো বলার মতো নয়। তো দেখো এদিকে আমি চা খেয়ে নিয়ে এদিকে স্নান সেরে রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে ও সবজি কেটে ধুয়ে দিচ্ছে আমাকে, আর আমি
রান্না করে নেবো। যেহেতু ওরা আজকে বাড়ি চলে যাবে, তো ভাগ্নি চিকেন খেতে ভালোবাসে, তাই ওর মামা চিকেন নিয়ে এসেছে। আজ একটু চিকেন রান্না করে ওদেরকে খাওয়াবো। আর একটা কথা বলি, কি বলো তো, মানে আমার ছোটো ননদই বলো আর দিদিই বলো, ননাস বলো, ওরা কিন্তু যে কোনো ব্যাগ যাই নিয়ে আসুক না কেন, এনে আগে আমার হাতেই দেয়। কেননা অনেকেই আছে যে নিয়ে এসে মার ঘরে সোজা ঢুকে পড়ে এবং মাকেই সব কিছু নেয়, কিন্তু দিদি বলো বা শম্পাই বলো, ও আমার ছোটো ননদের নাম শম্পা, ওরা কিন্তু এসে ওই ব্যাগটা উঠোনের মধ্যে বৌদি বৌদি বলতে আমাকে দেয়, দিয়ে আমার ঘরেই থাকে, আমার ঘরেই এই কিন্তু জিনিসপত্র রাখে। এই যে একটা সম্পর্ক, এই সম্পর্কটাই না খুব ভালো। যদি আজকে মার কাছে নিয়ে যেত বা মার সঙ্গেই বেশি এসে করতো, তাহলে কিন্তু এই জিনিসটা মানে ননদ বৌদির সম্পর্কটা এতটা মধুর হতো না। যা কিছু হয় খোলামেলা কথাবার্তার মাধ্যমে হয়, এবং যেটাই আনুক না কোনো মার জন্য নিয়ে আসলেও আমার হাতে দেয়, আমার জন্য নিয়ে আসলেও আমার হাতেই দেয়। তো যাই হোক, এদিকে দেখো ও সবজি কেটে দিচ্ছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। বেগুন, আলু, বাঁধাকপি দিয়ে একটা ঘন্ট করে নেব। আর দেখতে পারলে বেগুন ভাজা করে নিয়েছি, আর ডাল বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। আর এদিকে আমি চিকেনটা আর কি বানিয়ে নেব। সবসময় একসঙ্গে গল্পগুজব করা এবং সবসময় একসঙ্গে মানে খাওয়া দাওয়া করা সব কিন্তু মানে কি বলবো, যখন আমরা গল্প নিয়ে বসি হয়তো বা ভালো মন্দ সব ধরনের আলোচনা করি, কীভাবে সংসারে উন্নতি হবে থেকে শুরু করে মানে হাসি ঠাট্টা সব ধরনের গল্প হয়। কখনো কখনো রাত 12টা 12:30 অবধিও কিন্তু আমরা গল্প করি, গল্পের শেষ থাকে না আর কি। তো এই হচ্ছে আমাদের ননদ বৌদির সম্পর্ক। শুধু আমার এই দুই ননদ না, বোনের যে পিসিমা আছে ও কিন্তু প্রচণ্ড আমাকে ভালোবাসে। আর মানে ওই দিদির সঙ্গেও কিন্তু আমাদের সম্পর্ক খুব ভালো, মানে বাড়ির প্রত্যেকটা ননদ কিন্তু আমাদের সঙ্গে ভালোবাসে। আর আমরাও যথেষ্ট ওদের সঙ্গে মানে মিলেমিশে থাকি আর কি। ডালটাকে বসিয়ে দিয়ে মানে কতগুলো খড়ি কেটে দেওয়া হয়েছে, ওই খড়িগুলো বাইরেই রাখা হয়েছিল। সেই খড়িগুলোকে এনে এনে এই যে চাকরার মধ্যে ভর্তি করে রাখলাম। ডাল সিদ্ধ হতে হতে কিন্তু আবার খড়িগুলো ওগুলো কমপ্লিট হয়ে গেল। আর এইদিকে আমি চিকেন বসিয়ে দিয়েছি। চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে প্রায়। তো এর আগের দিনও চিকেন রান্না করেছিলাম যখন লেবার ছিল। তো এই যে চিকেন দেখো কষানো হয়ে গেছে, এখন আমি এটাতে একটুখানি জল দিয়ে দেব। তো সম্পূর্ণ চিকেন রান্নাটা তোমাদের সঙ্গে আজ আর শেয়ার করা হলো না, কারণ ওইদিকে মোবাইলটার চার্জ কম ছিল, তো মোবাইলটাকে চার্জে বসিয়ে দিয়েছিলাম। তো দেখো চিকেনটা মোটামুটি হয়ে এসেছে, আমি হালকা খানিক জল দিয়ে নেবো। আজকেও কিন্তু বেশি একটা ঝোল করব না, কারণ ডাল আছে, হালকা হালকা ও মাখা মাখা করে নেব। আর আর ভাগ্নি বলো আর ও ননদের কথাই বলো, তো ওরা কিন্তু ভাজা ভাজা বা শুকনো শুকনো খেতে ভালোবাসে, যার জন্য বেশি একটা ঝোল করব না, যার জন্য কিন্তু আমি ডাল করে নিয়েছি আর কি। সকালে তো খাওয়া হয়ে গেছে, এখন মোটামুটি 1:30 বাজে। তো এদিকে আবার ছেলেকে আনতে যেতে হবে। ছেলের বাবা আজকে গেছে বাঁশবাগানে, বাঁশবাগানে অনেক খড়ি বাঁশ সব জমা হয়ে আছে। তো ওগুলো যদি নিয়ে না আসা হয় তাহলে কিন্তু আর কদিন পরেই বর্ষা নেমে আসবে, তখন আবার ওগুলো ভিজে নষ্ট হয়ে যাবে, যার জন্য আমাকেই যেতে হবে। এদিকে দেখো চিকেনটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। তোমরা কে কে চিকেন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে খেতে বসে পড়লাম। আর শম্পাকে মানে আমার ননদকে এবং ভাগ্নিকে আগেই খেতে দিয়ে দিয়েছিলাম। ওদেরকে খেতে দিয়ে আমি লীলাদ্রিকে আনতে গিয়েছিলাম। তো লীলাদ্রিকে দিয়ে এসে যে আমরা তিনজন খেতে বসে পড়লাম। তো খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে নিয়ে আজ কিন্তু আর অন্য কোনো কাজ নয়, একটুখানি ঘুমিয়ে নেবো। মানে প্রচণ্ড সর্দি লাগাতে নতুন করে যে কেমন একটা মাথাটা ঝিমঝিম করে ব্যথা করছে। আর এর আগের দিন আমি ওষুধ খাইনি, ওই নেশা নেশা লাগে জন্য। তো আজকে তো সেরকম চাপ নেই, আজকে আবার ওষুধটা খেয়েছি। তো খাওয়া দাওয়া করে একটুখানি আজকে ঘুমিয়ে নেব। আর আজ কিন্তু আমার কোনো রকম টিউশন নেই, মানে যে ছাত্রটাকে পড়াতে যাই ওরা আজকে আত্মীয়র বাড়িতে গিয়েছে, তবে রেস্ট একটুখানি করে নেব আর কি।
ধনীরাত্রি তো একদম মাংস খেতে ভালোবাসে না, চিকেনই বলো যে কোনো মাংসই বলো, ও শুধু মাংসের ঝোল খাবে আর আলু খাবে। জোর জবরদস্তি আমি 1 পিস 2 পিস ওকে খাওয়ানোর চেষ্টা করি, না হলে আবার অনেকেই বলে যে বাচ্চাদেরকে 2-1 পিস করে মাংস খাওয়াতে হয়, নাহলে শক্তি হবে কোত্থেকে। তো জানি না ও কেন জানি না খেতেই চায় না সেরকম করে মাংসটাকে, যত ভালোই হোক না কেন খেতে চায় না। মাছটা তবু একটুখানি খায়, কিন্তু মাংসটাকে একদম পছন্দ করে না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিচ্ছি আমরা। এখন বাজে মোটামুটি 2:30টার মতো। তো তোমরাও সকলে দুপুরের লাঞ্চ করে নিও। আর তোমরা কখন দুপুরের লাঞ্চ করো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগে, মানে কমেন্ট পড়তে বা কমেন্ট করতেও খুব ভালো লাগে। খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েই ওই যে বাইরে কতগুলো জামা কাপড় মেলে দেওয়া আছে ওগুলো নিয়ে আসবো। আর এদিকে নীলাদ্রি ওর পিসির বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। মানে ও এই পিসির বাড়িতে যেতে খুব ভালোবাসে, কিন্তু ওকে পাঠাবো না, টিউশন পড়াশুনো নষ্ট হয় আর ওর খুব চাপ থাকে। এদিকে দেখো সন্ধ্যাবেলা ওর পিসু চলে এসেছে। এতবার বললাম খাওয়া দাওয়া করতে, তো খাওয়া দাওয়া করবে না। তো গাড়ি নিয়ে এসেছে ওর পিসু ও ওদেরকে নিয়ে চলে যাচ্ছে। আর এদিকে দাদা বাবুকে নিয়ে এসেছে। তো চা খাওয়া দাওয়া করেই ওর পিসু এখান থেকে নিয়ে চলে যাচ্ছে ওদেরকে। আর এদিকে নীলাদ্রির মনটা খুব খারাপ। তো এই পিসুকে ও প্রচণ্ড ভালোবাসে, মানে ও বাচ্চাদেরকে খুব, মানে যে যে সমস্ত মানুষ বাচ্চাদেরকে বেশি ন্যাটক্যাট করে তাদের প্রতি একটু মায়াটা বেশি হয়। তো আত্মীয় সব চলে গেল, মন মেজাজটা খারাপ হয়ে গেল। কেননা যখন আত্মীয় আসে তখন কিন্তু মনটা খুব ভালো লাগে, সময়গুলো কীভাবে কেটে যায় আনন্দে আনন্দে। আর যখন চলে যায় তখন কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায়। তো যাই হোক, যখন আত্মীয় চলে গেল, এদিকে নীলাদ্রি কিন্তু আর্ট করছিল, আর্ট করা কমপ্লিট করলো। ওর বাবা ওকে নিয়ে সম্মিলনে যাবে, মানে এই সামনেই প্রাইমারি স্কুলে সম্মিলনের খাওয়া দাওয়া আছে। তো ওর বাবা যাচ্ছিল, তো ও নাকি যাবে, ওর জেঠু বারবার করে বলছিল। তো ওই জন্য ও রেডি হচ্ছে, ওরা আর কি সম্মিলনে খাওয়া দাওয়া করতে যাবে। আর এদিকে দেখো আমি মানে অনুষ্ঠানের উপলক্ষে যে ধানগুলো ভাঙিয়ে নিয়ে আসা হয়েছিল সমস্তগুলো কিন্তু একবারেই সব চাল আর কি ঝাড়া হয়ে গেছে। তো এদিকে আমি এগুলো হাঁড়িতে করে ঢেলে ঢেলে ঢেকে ঢেকে রাখবো আর কি, কারণ বস্তায় রাখলে কীরকম যেন একটা হয়ে যাবে, এই জন্য হাঁড়িতে ঢেলে ঢেকে ঢেকে রাখবো। আর কি বলতো, এই হাঁড়িগুলো তো ব্যবহার করা হয় না, এগুলোতে ঢেলে ঢেলে ঢেকে রাখবো, তাহলে সুবিধা হয় আর কি। আর বস্তাতে রাখলে অনেক সময় অনেক দিন হয়ে গেলে চালটা না পোকা ধরে যায় আর কি। তো যাই হোক, এদিকে চালগুলোকে আমি আলাদা করে 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 গুছিয়ে রাখছি। এদিকে নীলাদ্রি আর নীলাদ্রির বাবা চলে গেল সম্মিলনে। আর এই যে ভাগ্নির সমস্ত জামা কাপড়গুলো ও কিন্তু ওই যে আলমারির ভিতরে, নতুন আলমারির ভিতরে ঢুকিয়ে রেখেছিলো, তো ওগুলো বের করে টেবিলে গুছিয়ে রাখছি। আর নীলাদ্রি আর নীলাদ্রির বাবা সম্মিলন থেকে খাওয়া দাওয়া করে চলে আসলো। তো সব এলোমেলো হয়ে আছে ঘরটা 2 দিন থেকে। তো এখন যেহেতু নীলাদ্রি খাওয়া দাওয়া করে নিয়েছে, তো এখন তো আর পড়বে না, তো ওকে বললাম শুয়ে পড়তে। আর এদিকে আমি কিন্তু জামা কাপড়গুলোকে গুছিয়ে গুছিয়ে টেবিলের মধ্যে রেখে দিচ্ছি। আর কি আলমারির ভিতরে ঢুকিয়ে রাখলে না নীলাদ্রি বলো আর নীলাদ্রির বাবাই বলো জিনিসপত্র খুঁজে পেতে যায় না, টেবিলের মধ্যে রাখলে ওদেরও সুবিধা হয়, তার জন্য এখানে গুছিয়ে গুছিয়ে রাখছি। আর আলমারিতে তো অন্য অন্য জামা কাপড় রাখতে হবে, ওটাতে পেপার দিয়ে দিয়ে নতুন জামা কাপড়গুলো রাখবো। তো এই জামা কাপড়গুলো আপাতত কিন্তু এই টেবিলের মধ্যে গুছিয়ে রাখছি। মানে অনুষ্ঠানের দিন টেবিলটার প্রয়োজন ছিল, লোকজন আসতো, তো চা ঘরে বসলে চা দিতে লাগতো, তো হাতে হাতে চা দেওয়াটা একটা কেমন যেন লাগে, যার জন্য টি টেবিলটাকে খালি করা হয়েছিল। তো এখন আবার টি টেবিলের মধ্যে ওই জামা কাপড়গুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি। অবশেষে সমস্ত থালা বাসন সব কিছু গোছানো কমপ্লিট হলো। আর এদিকে আজ হচ্ছে মার একাদশী, মা বাদাম ভাজছে, আর আমি এদিকে জামা কাপড়গুলোকে গুছিয়ে কমপ্লিট করে নিচ্ছে। আর বাদাম ভাজলে তো মা অনেকগুলো করে ভাজে, তো বাদাম খেতে আমার খুব ভালো লাগে, আমি কিন্তু বাদামটা খুব পছন্দ করি। তো যার জন্য নীলাদ্রিকে বললাম একটুখানি মানে বাদাম নিয়ে আসো, এখানে বসে বসে খাবো আর জামা কাপড়গুলোকে গুছিয়ে রাখবো। তো মা যখন ভাজে তখন আমাদের জন্য এক্সট্রা করে রেখে দেয়।
একাদশীটা করা কিন্তু খুব ভালো। বাবা যখন মারা গিয়েছিল তখন আমরাও কিন্তু ১ বৎসর একাদশী করেছি। ওটা নাকি নিয়ম যে শ্বশুরমশাই মারা গেলে বা বাবা মা মারা গেলে ১ বৎসর একাদশী পালতে হয়। তখন কিন্তু ১ বৎসর একাদশী মানে পালন করেছিলাম। কিন্তু কি বলতো ওই যে স্কুলে যাওয়া নানা ধরনের কাজকর্ম থাকে, পরে ১ বৎসর পালার পরে কিন্তু আর মানে পালা হয়ে ওঠেনি। তো এখন অন্য কিন্তু আমার ইচ্ছা করে মাঝে মাঝে একাদশী করতে। তো মা বলে যে ধরলে নাকি ধরতেই লাগে, তো ওইটা ১ বৎসর পালন করেছো আর করতে হবে না। তো আর একটু ও মানে হয়ে নেক সময় তারপরে একাদশীটা ধরো। তার মানে কি আমরা এখানে ওখানে যাওয়া আসা করি বা অনেক সময় পালানোর টাইমটা গন্ডগোল হয়ে যায়, ভুলে যাই। তো এই আর কি কতগুলো ব্যাপার থাকে। তো যাই হোক ১ বৎসর কিন্তু আমরাও একাদশী এর পালনা দিয়েছিলাম। মানে এটা নিয়ম যে কেউ বাড়িতে মারা গেলে, কেউ মারা বলতে শ্বশুর শাশুড়ি যখন মারা যায় তারপর পরে ১ বৎসর কিন্তু একাদশী করতে হয়। তো যাই হোক ওইদিকে আবার কাকিমা এসে একটু আগেই যেরকম ওই যে আমাদের ঠাকুমা মারা গিয়েছিল, তো ওই যে ঝিমুর মা কাকিমা, ওই কাকিমা এসে একটু আগেই মার কাছ থেকে শুনে গেল কখন পারনা, কখন কি হবে, সমস্ত কিছু কিন্তু শুনে গেল। এই সব কিছুই কিন্তু সবাই মার কাছ থেকেই শুনে যায় যে কবে একাদশী বা কবে পারনা। তো আমরাও ১ বছর করেছিলাম, এখন আর করি না। তো মা তো কন্টিনিউ কত বছর থেকে করে আসছে। এদিকে দেখো ছেলে টিফিন বাটিতে করে বাদাম নিয়ে আসছে, আর এদিকে বাদাম খাচ্ছে, আর এদিকে টুকিটাকি জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিচ্ছি টেবিলের মধ্যে। মানে এই টেবিলটা টেবিল হলে কি হবে, এটা কিন্তু আমাদের একদম জামা কাপড়ের টেবিলের মতো হয়ে গেছে। মানে লোক তো খুব কম, যখন কোনো অনুষ্ঠান হয় তখন এটাকে খালি করে নেই, আর বাদবাকি সময়টা কিন্তু এখানে আমি এই যে ভালো করে মুছে ধুয়ে একদম জামা কাপড়গুলোকে গুছিয়ে রাখি। মানে ছোটো নীলাদ্রি এখনও ছোটো, এখানে রাখলে ও দিতে সুবিধা হয় আর দেখতে পারে সুবিধা হয় আর কি, যার জন্য এখানে গুছিয়ে রাখি। তো দেখো আমার সমস্ত টেবিলের কাপড়গুলো কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেল। তো দেখো বন্ধুরা, নীলাদ্রি আর নীলাদ্রির বাবা আজকে আমাদের এখানে স্কুলের সম্মেলন হয়েছে, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে এসেছে। আর ওরা খাবে না, রাত্রে গিয়ে খেয়ে আসলো। তো আমি একা একা খেতে বসেছি, আর খেতে মানে একা একা খেতে একদমই ভালো লাগে না, কখনো খাই না একা একা। কিছু করার নেই, দুপুরেরই সব কিছু ছিল, ওগুলোই একটুখানি গরম করে নিয়ে খেয়ে নিচ্ছি। তো তোমরাও যারা যারা খাওনি সবাই খাওয়া দাওয়া শুরু করে দাও। এখন মোটামুটি 9:30 বাজে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেই, পরে দেখা হচ্ছে। এদিকে নীলাদ্রির বাবাকে বললাম একটুখানি মাংস খেয়ে নিতে, কারণ এতগুলো মাংস তো আমি খেতেই পারবো না। আর নীলাদ্রিকে ডেকে নিলাম, ও আবার এসে বসলো একটুখানি আমার সঙ্গে খাবে জন্য। তো মাছ খাইয়ে দিচ্ছি আর একটুখানি ভাত খাইয়ে দিচ্ছি। মানে মায়ের সঙ্গে খাওয়া একটা বাচ্চাদের অভ্যাস, আর আমাকেও মানে বাচ্চা ছেড়ে খেতে একদম ভালো লাগে না, যার জন্য ওকেও একটুখানি খাইয়ে দিচ্ছি। ও কিন্তু খেয়ে এসেছে, তারপরেও দেখো আমার সঙ্গে বসেছে একটুখানি খাওয়ার জন্য। আর আমারও তৃপ্তি লাগে বাচ্চাকে খাইয়ে দিয়ে আমারও খেতে, মানে একা একা না হলে না যতই খিদে থাক তখন কিন্তু আর খেতে ইচ্ছা করে না। তো যাই হোক নীলাদ্রিকে একটু মাছ আর একটু ভাজা এটা ওটা খাইয়ে দিচ্ছি, আমারও ভালো লাগবে আর কি খেতে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল, তোমাদের সকলেরই মনে হয় খাওয়া দাওয়া শেষ। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। শুভরাত্রি।